Hi, good morning. I am Mitra Ghosh, a certified diabetic educator, certified renal nutritionist, certified self diabetes management trainer. Today I am discuss with you a very interesting topic, basics of diabetes. Basics of diabetes. I am attached also with diabetes awareness and youth. So let's start today's topic. First of all, we can see the prevalence of or presence of diabetes globally. Approximately 463 million. In that, India contributes approximately 77 million. In 2021, approximately 537 million people have diabetes. Up to 2030, it becomes 643 million, and by 2045 it becomes 783 million. It means the increasement of diabetes in the whole world. At first 537 million, then 643 million, and up to 2030, and up to 2045 it will become 783 million. 541 million people approximately, 541 million people approximately have impaired glucose tolerance level. Means the level of glucose in a human body, in an individual, is 541 million people have impaired glucose tolerance level. Means the tolerance level of glucose in a individual, or the tolerance limit of a glucose, the ultimate tolerance level or the ultimate tolerance limit of glucose in an individual is called impaired glucose tolerance level. It approximately 541 million people. 20 to 79 aged people, over 6.7 million people are affected by diabetes due to their lifestyle changes and sedentary lifestyle and diet pattern. Next point, up to 19 years, 1.2 million children and adolescents have T1DM. Means the এটা বলতে চাইছে যে প্রায় 1.2 মিলিয়ন পিপলের কিন্তু টাইপ 1 ডায়াবেটিস আছে, যেটা যাদের বয়স কিন্তু 19 বছরের নিচে বা 0 মাস থেকে 19 বছরের নিচে যাদের বয়স। নেক্সট বলছে হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি, যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা বলুন তো, এই হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি অর্থাৎ প্রেগনেন্সিতে হাইপারগ্লাইসেমিয়া, প্রেগনেন্সিতে ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থার ডায়াবেটিস যেটাকে আমরা বলি। এই হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে বা রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় এইচআইপি বা হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি, যেটা বলছে অ্যাফেক্টস 1 in 6 ইন প্রেগনেন্সি, অর্থাৎ 6 জনের মধ্যে একজনের এটা প্রেগনেন্সি অবস্থায় দেখা যায় বা গর্ভাবস্থায় দেখা যায়। কনসিস্টেন্টলি হাই পার্সেন্টেজ, অ্যাপ্রক্সিমেটলি মানে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে কনসিস্টেন্টলি হাই পার্সেন্টেজ অফ pupil with undiagnosed T2DM, means
Undiagnosed T2DM is a chronic condition by which the complications of diabetes appears very soon in an individual's body. So it's very tough to avoid it if you don't control your blood glucose level and other changes like medication and diet and lifestyle also. অর্থাৎ দীর্ঘ সময় ধরে সেটা কিন্তু যদি কারোর ডায়াবেটিস থাকে, প্রায় 45% মানুষ কিন্তু এটাতে আক্রান্ত। দীর্ঘ সময় যদি কারোর আনডায়াগনোজ ডায়াবেটিস থাকে, টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ যার ডায়াবেটিস আছে কিন্তু সে ডায়াগনোজ করায়নি, এরকম মানুষের সংখ্যা কিন্তু 45% টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা। এটাতে কিন্তু মানে তাদের আক্রান্ত হওয়ার মানে লাইক ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে কিডনির সমস্যা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা চোখের সমস্যা, বা ধরুন ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটাকে আমরা বলি ডায়াবেটিসে নার্ভের সমস্যা, সেটাতে কিন্তু আক্রান্ত হওয়ার মানে প্রবণতাটা অনেক বেশি। এবার বলবো আমরা প্যানক্রিয়াসের স্ট্রাকচার। প্যানক্রিয়াস হচ্ছে একটা অগ্নাশয়, মানে প্যানক্রিয়াস একটা অগ্নাশয় না, প্যানক্রিয়াস হচ্ছে অগ্নাশয়, যেটা অনেকটা দেখতে পাতার মতো। সেটা কাজটা অনেকটা ঠিক ওটার মানে দুটো পার্ট, একটা এক্সোক্রাইন পার্ট, একটা বহিঃক্ষরা পার্ট, যেটা দিয়ে কিন্তু বিভিন্ন উৎসেচক বেরোয়, যেমন হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম অর্থাৎ শর্করা ভাঙ্গক উৎসেচক, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেটা অ্যামাইলোলাইটিক এনজাইম, যেটা কিনা কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙছে। এবার হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, যেটা হচ্ছে ফ্যাট জাতীয় জিনিসকে ভাঙছে, অর্থাৎ প্যানক্রিয়াটিক লাইপেজ ফ্যাট জাতীয় জিনিসকে আমরা যখন খাই সেটাকে ভাঙে। এবার হচ্ছে প্যানক্রিয়াটিক প্রোটিয়েজ, অর্থাৎ মানে প্রোটিন জাতীয় জিনিসকে ভাঙছে, অ্যামাইলেজ, প্রোটিয়েজ অ্যান্ড দ্য লাইপেজ। এবার হচ্ছে এন্ডোক্রাইন পার্ট বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্যানক্রিয়াসের একটা জায়গা থাকে, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ যেটাকে আমরা বলি। সেটা হচ্ছে যেটার বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়, যেটা আমাদের ব্লাডে গ্লুকোজটাকে কমাতে সাহায্য করে। এবার হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়, যেটা আমাদের ব্লাডে গ্লুকোজ কমাতে সাহায্য করে। আলফা সেল থেকে গ্লুকাগন বেরোয়, যেটা আমাদের ব্লাডে গ্লুকোজকে বাড়াতে সাহায্য করে। এই গ্লুকাগন আর ইনসুলিনের কেসটা কিন্তু পুরো মানে সম্পূর্ণ বিপরীতধর্মী। এবার যেটা হচ্ছে যে আর ডেল্টা সেল, এই ডেল্টা সেল থেকে বেরো হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন হচ্ছে দ্য ব্যালেন্স বিটুইন দিয়ে, অর্থাৎ গ্লুকোজ কমানো এবং বাড়ানোর মধ্যে এটা হেল্প করে থাকে। এছাড়া আদার্স কিছু কাজ আছে। আচ্ছা, এবার হচ্ছে যে প্যানক্রিয়াস অ্যান্ড ইনসুলিন গ্লুকাগন সিক্রেশন হোমিওস্ট্যাসিস। বললাম যে ধরুন কোনো একটা ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে ফাস্টিং স্টেটে আছে, এবার ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে গ্লুকোজকে কমানো। এছাড়া কিছু কাজ করে থাকে লাইপোলাইসিস অর্থাৎ ফ্যাটকে ভাঙে, প্রোটিন সিনথেসিস অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ করে। এছাড়া আমাদের যে ইনসুলিনে মানে ব্লাডে যে অতিরিক্ত গ্লুকোজ, সেটাকে গ্লাইকোজেন রূপে লিভার এবং মাসেলে সঞ্চিত করে রাখে। এবার ধরুন দীর্ঘক্ষণ ধরে কোনো একটা ব্যক্তি কিছু খায়নি, এবার সেই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজের সাপ্লাই হচ্ছে। যখন গ্লাইকোজেনটা ফুরিয়ে যাবে, তারপরে আদার্স সোর্স থেকে গ্লুকোজগুলো সাপ্লাই হবে। তারপর ধরুন যখন এমার্জেন্সি কোনো কিছু সিচুয়েশান, তার বডিতে গ্লুকোজ নেই, তখন কিন্তু গ্লুকাগন সিক্রেট হয়ে গ্লুকোজ সাপ্লাই দেবে বডিকে, এটা তার কাজ। আর ইনসুলিন হচ্ছে বললাম যে ব্লাডে গ্লুকোজের মাত্রাটা কমাতে সাহায্য করে। এবার হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনসুলিন সিক্রেশন। কিছু ফ্যাক্টরস থাকে ইনসুলিন সিক্রেশনের। ধরুন জিন একটা ফ্যাক্টর, কারোর জিন একটা ইনহেরিটেড ব্যাপার থাকে না, যে
মানে ইনহেরিটেড, মানে বংশগত একটা ব্যাপার থাকে যে সেখানে কারোর জিনে ইনসুলিন সিক্রেশনের ইয়েটা লাইক CD4+ অ্যান্ড CD8+ টি সেল, যেটা টাইপ 1দের ক্ষেত্রে প্যাথোফিজিওলজিতে অনেক সময় দেখা যায়, আমি পরে এটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতেই, যে অনেক সময় দেখা যায় যে CD4+ এবং CD8+ টি সেল এবং ম্যাক্রোফাজ কিন্তু অনেক সময় মানে 80% ইয়ে হয়ে যাওয়ায় অনেক সময় কিন্তু জেনেটিক্যালি ইনহেরিটেড হওয়ায় অনেক সময় দেখা যায় এটা ক্ষতি করে। মানে তাদের ক্ষেত্রে মানে ইনসুলিন সিক্রেশনের সেই ইয়েটাই নেই। আমি যদি স্টাডি করি কোনো একটা পপুলেশানে, সেই ক্ষেত্রে দেখতে পাবো যে তাদের সেই genetically they are predisposed to less insulin secretion because তাদের মধ্যে এটা আছে, এই জেনেটিক্যালি সিক্রেশন, এই ব্যাপারটা জিন একটা ব্যাপার, এবার এজ একটা ব্যাপার থাকে। এবার ধরুন কোনো একটা বয়স, সে মানে আমার কথার কথা বলছি, কোনো একটা বয়স্ক মানুষ, তার যতটা না ইনসুলিন সিক্রেশন হবে, একটা মানে একটা বাচ্চা মানুষ, বাচ্চা বয়স বা এটা তার কিন্তু ঠিক ততটা ইনসুলিন সিক্রেশন হবে বা তার কম হতে পারে, কিন্তু এবার সেটা ডিপেন্ড করছে তার খাবারের উপর, সে কী পরিমাণ খাবার খাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যেটা বললাম সেটা জেনেটিক্যালি একটা ব্যাপার থাকে, জেনেটিক্যালি দে আর প্রিডিসপোজ টু লেস ইনসুলিন সিক্রেশন, এটা একটা ব্যাপার থাকে। আচ্ছা, এবার হচ্ছে ইনসুলিনের অ্যাকশান। ইনসুলিনের অ্যাকশান আমি বললাম কিছুক্ষণ আগে যে একটা হচ্ছে লাইপোলাইটিক অ্যাকশান অর্থাৎ ফ্যাটকে ভাঙে, একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস অর্থাৎ প্রোটিনকে সংশ্লেষণ করে, ওয়েট বাড়ায়। এই জন্য আমি প্র্যাকটিস করতে গিয়ে, ক্লিনিকে প্র্যাকটিস করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখেছি যে স্যার আমি ইনসুলিন নেবো না, ইনসুলিনে অনেক সময় ওয়েট বেড়ে যায়, বা ইনসুলিন আমি নিতে ভয় পাচ্ছি যে সূঁচটা পেটে ঢুকে যাবে, আমি নেবো না ইনসুলিন, একটা ফিয়ার কাজ করে। এই ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট নিয়েও আমি এরপর একটা ভিডিও বানাবো, তখন সেখানে ইনসুলিন নেওয়া, ডায়াবেটিসের গ্লুকোমিটার চেক, এগুলো নিয়ে আমি পরে বলবো, তো তখন দেখাবো জিনিসগুলো। তো আজকে এটাই বলবো যে ইনসুলিন হ্যাঁ, তো এটা আমি দেখেছি যে ইনসুলিন নেবো না, ইনসুলিন নিলে ওয়েট বেড়ে যায়, তো আপনি যদি ওষুধেই কাজ দেন, কিন্তু যাদের ক্ষেত্রে ইনসুলিনের কাজ মানে ইনসুলিন যাদের নিতেই হবে, যেমন টাইপ 1 যাদের হয়, মানে কম বয়সে যেটা ডায়াবেটিস দেখা যায় বা জুভেনাইল ডায়াবেটিস যেটাকে বলবো আমরা জেনারেলি, তো ওদের কিন্তু টাইপ 1দের ক্ষেত্রে ওদের কিন্তু যেহেতু বিটা সেলের কাজটাই মানে বিটা সেলের ম্যাক্সিমামটাই ডিস্ট্রাক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন নিতে হবে ডিউ টু CD4+ টি সেল অ্যান্ড CD4+8 সেল অ্যান্ড ম্যাক্রোফাজেস এর একটা বিকলতার কারণ, এটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। আচ্ছা, তো এই ইনসুলিনের অ্যাকশান ফ্যাটকে ভাঙে, এছাড়া হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, ওয়েট গেইন হয়, এগুলো আছে। এছাড়া হচ্ছে যে প্যাথোফিজিওলজি অফ গ্লুকোজ অ্যাবজর্পশন, মানে গ্লুকোজ কী করে আমাদের বডিতে অ্যাবজর্পশন হয়। ধরুন কেউ জটিল শর্করা খাচ্ছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, শ্বেতসার খেলো, স্টার্চ খেলো, ভাত, আলু এগুলো খাচ্ছে, রুটি খাচ্ছে, খাওয়ার পরে আমাদের বডিতে তো জিনিসটা গ্লুকোজ রূপেই যাবে, ব্লাড স্ট্রিমে গ্লুকোজের থ্রু দিয়ে আমাদের ব্রেন কিন্তু গ্লুকোজ ছাড়া কিছু বোঝে না, সেক্ষেত্রে গ্লুকোজের মাধ্যমেই আমরা জিনিসটাকে কিন্তু ব্রেনের কাছে পাঠাবো। ও কিন্তু গ্লুকোজ যখন না পাবে তখন কিন্তু ও কোনো কিছুতেই কাজ করতে পারে না, অর্থাৎ গ্লুকোজ দিয়েই আমাদের বডিতে সারা বডিতে কোষে শক্তিটা কিন্তু পৌঁছে যায়। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, কিন্তু ইনসুলিনটা কী করে, ইনসুলিন যেমন ব্লাডে গ্লুকোজের ইয়েটাকে কমিয়ে দিল, এবার সেই শক্তিটা কোষে সেই শক্তিটাকে পৌঁছে দেয় কাজ করার, মানে এক্সট্রা গ্লুকোজটাকে কোষে পৌঁছে দেয়। কোষে গ্লুকোজ পৌঁছানো কিন্তু ইনসুলিনের একটা কাজ, যাতে কোষগুলো কাজ করতে পারে ঠিক করে। আচ্ছা, তো অর্থাৎ ফিজিওলজি অফ গ্লুকোজ অ্যাবজর্পশন, মানে গ্লুকোজ শোষণ হওয়ার যে ক্ষমতা, গ্লুকোজ শোষণ হওয়ার যে ফিজিওলজি, অর্থাৎ সব কিছু ভেঙেই কিন্তু গ্লুকোজ তৈরি হয়। যেমন ধরুন মল্টোজ কি একটা দ্বিশর্করা,
ঠিক আছে, যেটা ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি হয়। মল্টোজকে ভাঙলে আমরা 2 অণু গ্লুকোজ পাই, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ঠিক আছে, এবার এই গ্লুকোজটাই বডিতে কিন্তু যাবে, মল্টোজ হিসেবে কিন্তু যাবে না। আপনি যদি স্টার্চও খান, আপনি যদি ভাত, স্টার্চ কোনগুলোতে থাকে? ভাত, রুটি, আলু, ঠিক আছে, এগুলোতে থাকছে। বিট, গাজর, যে কোনো কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেগুলোতে থাকছে। ভাতে জেনারেলি থাকে, ভাত, আলু, রুটি এগুলোতে থাকে, আমি সাধারণত বলছি। তো সেক্ষেত্রে ওগুলোও কিন্তু ভেঙে 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 সরল শর্করাতে রূপান্তরিত হয়ে জটিল শর্করা থেকে সরল শর্করার একদম সরলতম রূপ গ্লুকোজ সেখানে ভেঙেই কিন্তু যাবে, মানে বডিতে যায়। ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, এবার অর্থাৎ ব্লাডে গ্লুকোজের মানে সাম্যাবস্থা কী করে বজায় থাকে? যখন দরকার, আমি যেটা ভিডিওর শুরুতে বলেছি যে যখন গ্লুকোজের আমাদের বডিতে দরকার তখন গ্লুকোজ সাপ্লাই, মানে গ্লুকোজ একদম বডিতে নেই তখন সাপ্লাই দেয় কিন্তু গ্লুকাগন সিক্রেট হয়ে গ্লুকোজ বাড়াতে সাহায্য করে আমাদের বডিতে। আর ধরুন ইনসুলিন, এই ইনসুলিন আমাদের ব্লাডে গ্লুকোজ কমাতে সাহায্য করে। আচ্ছা, এবার হচ্ছে যে বিটা সেল ডিসফাংশন, ইনসুলিন রেজিস্ট্যান্স। এবার বিটা সেল ডিসফাংশন অর্থাৎ বিটা সেল, ধরুন কারোর প্যাঙ্ক্রিয়াসে কোনো রকম সার্জারি হয়েছে, বা ধরুন সে পার্সনটা ওবেস, বা ধরুন সেই পেশেন্ট বলবো না, সেই পার্সনটা ধরুন টাইপ 1, অর্থাৎ তার বিটা সেলগুলো নষ্টই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু বিটা সেল ডিসফাংশন, অর্থাৎ এগুলোকে আমরা বলবো বিটা সেল ডিসফাংশন। বিটা সেলগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। বিটা সেল ডিসফাংশন মানে কিন্তু ডিসফাংশন কথার অর্থ হচ্ছে কাজ ঠিক করতে না, মানে ঠিক করে করতে না পারা। হ্যাঁ, বিটা সেলের ঠিক করে কাজ করতে না পারাটাকে আমরা বলি বিটা সেল ডিসফাংশন। অর্থাৎ যেটা বললাম এর মধ্যে এগুলো হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ ধরুন কোনো পার্সন খুব ওবেস, হ্যাঁ, এবার সেই ওবেসের ক্ষেত্রে আরেকটা কথা, ধরুন কারোর ক্ষেত্রে ইনসুলিন সিক্রেট হচ্ছে কিন্তু ইনসুলিনটা ঠিকমতো করে কাজ করতে পারছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা মানে পয়েন্ট। এবার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ধরুন কোনো একটা পার্সন খুব ওবেস, সেক্ষেত্রে কী হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা পার্সন তার বডিতে ওবেসিটির কারণে ইনসুলিনটা ঠিক করে কাজ করতে পারছে না, হ্যাঁ, ঠিক করতে পারছে না, সেই কারণে ইনসুলিনকে প্রতিরোধ করার একটা টেন্ডেন্সি বডিতে হয়ে যায়, ওটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা জেনারেলি টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে দেখা যায় যারা খুব ওবেস। আচ্ছা, এইবার হচ্ছে এবং এখান থেকে অ্যান্থেসিস নাইগ্রিক্যান্স বলে একটা ডিজিজ হয়, যেখানে দেখবেন অনেক পেশেন্টদের দেখবেন যে এরকম গলায়, ঘাড়ে, তারপরে আর্মপিটে, তারপরে অনেক সময় জয়েন্টে, তারপরে কুচকিতে, এগুলোতে না বগলে, কুচকিতে, ঘাড়ে ছোপ কালো কালো ছোপ হয়। কেন ছোপ হয়? অ্যান্থেসিস নাইগ্রিক্যান্স বলে একটা ডিজিজ হয়, যেখানে কিনা ওই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে দীর্ঘদিন ইনসুলিনের এগেনস্টে বডি প্রতিরোধ জানাচ্ছে, ওইটাই হচ্ছে এক্সারসাইজ না করার জন্য, ওবেস হয়ে যাওয়ার কারণে। ওকে, এবার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনেশন। ডায়াবেটিস মেলাইটাস আমরা এটাই বলি যে ডায়াবেটিস মেলাইটাস ইজ এ ডিজিজ, কালেকটিভ ডিজিজ। ডায়াবেটিস মেলাইটাস ইজ এ কালেকটিভ ডিজিজ or a metabolic syndrome, বিকজ ডায়াবেটিস যখন আসে তখন সে একা আসে না, সঙ্গে আরও অনেক কিছু নিয়ে আসে, যেমন হাইপার টেনশন, যেমন
অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারলিপিডেমিয়া বলছি, ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, ওকে। তারপর হচ্ছে এলএফটি বলছি, ডিস্টারবেন্স অফ লিভার, সব কিছুই মোটামুটি নিয়ে আসে। তো একজন ডায়াবেটিক পেশেন্টকে বা ডায়াবেটিক বন্ধুকে আমাকে দেখতে গেলে কিন্তু অ্যাডভোকেসি করতে গেলে তার সব কিছু প্যারামিটারই চেক করতে হবে। 3 মাস অন্তর তার HbA1c অর্থাৎ 3 মাসের গড় ব্লাড গ্লুকোজ লেভেল, ফাস্টিং অর্থাৎ খালি পেটে তার ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকছে, 2 ঘন্টা খাওয়ার পরে তার ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকছে অর্থাৎ পোস্ট প্যারেন্ডিয়াল, HbA1c অর্থাৎ গ্লাইসাইলেটেড হিমোগ্লোবিন, যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন অ্যাডাল্ট A1c, অ্যাডাল্ট হিমোগ্লোবিনে গ্লুকোজ অ্যাটাচ হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা বলি গ্লাইসাইলেটেড হিমোগ্লোবিন, সেটা কত থাকছে সেটা দেখতে হবে। সেটাকে আমাকে মানে জেনারেলি 7-এর নিচে রাখতে হয়। এটা আমি বলছি না, এটা বলছি ADA, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, এটা বলছে 7-এর নিচে রাখা ভালো। 7-এর নিচে যদি এটা থাকে, রাখা ভালো না, রাখলে 7-এর নিচে, 7 হচ্ছে আমাদের গোল। 7-এর নিচে থাকা যদি কারোর থাকে তাকে আমরা বলবো, মানে 7-এর ওপরে যদি কারোর থাকে, 7-এর ওপরে যদি কারোর থাকে তাকে আমরা বলবো ডায়াবেটিক। 5.7 থেকে 6.4-এর মধ্যে থাকলে তাকে আমরা বলবো প্রি ডায়াবেটিক, এবং 5.7-এর নিচে থাকলে বা সমান থাকলে তাকে আমরা বলবো নন ডায়াবেটিক, ওকে। তো ডায়াবেটিসের কজ কী কী হতে পারে? একটা হচ্ছে ইম্পেয়ার্ড ইনসুলিন সিক্রেশন, অর্থাৎ ইনসুলিন ঠিকমতো সিক্রেট হচ্ছে না। একটা হচ্ছে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন বেড়ে যাওয়া, অর্থাৎ গ্লুকোজের পুনঃশোষণ বেড়ে যাওয়া। একটা হচ্ছে লাইপোলাইসিস, অর্থাৎ ফ্যাট ভেঙে যাওয়া, ফ্যাট ভাঙতে থাকে বাড়তে থাকে। এবার হচ্ছে গ্লুকাগন সিক্রেশন বেড়ে যাওয়া, HGP বেড়ে যাওয়া, গ্লুকোজ আপটেক কমে যাওয়া। এবার আমরা দেখব যে টাইপস অফ DM মানে ডায়াবেটিস মেলাইটাসের টাইপসগুলো কী কী। একটা হয় টাইপ 1, একটা হয় টাইপ 2, একটা হয় ল্যাডা, একটা হয় ল্যাডাকে আমরা বলি টাইপ 1.5। এছাড়া হচ্ছে টাইপ 3 একটা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইনসুলিন টাইপ 3। এই কারণ টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ওদের ইনসুলিন মানে টাইপ 1-দের ক্ষেত্রে ইনসুলিন নিতেই হবে, কারণ সেক্ষেত্রে CD4+ T সেল এবং CD8+ T সেল এবং ম্যাক্রোফাজেসের ওদের দেখা যায়, এবং ওদের যেহেতু ওটা একটা অটোইমিউন ডিজিজ, ওদের ক্ষেত্রে বিটা সেলের, প্যাঙ্ক্রিয়াসের যে বিটা সেল থাকে ওটা নষ্ট হয়ে যায়, 80% নষ্ট হয়ে যায় অটোমেটিক্যালি। বডি নিজের সেলকেই নিজে চিনতে পারে না, অটোমেটিক্যালি নষ্ট করে দেয়। তো এটা একটা ব্যাপার। এটা কিন্তু মানে নন রিভার্সেবল। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে রিভার্সেবল, এবং এটা জেনারেল ডায়েট এবং লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে থাকে অনেক সময়, ঠিক আছে। এবার হচ্ছে ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অন অ্যাডাল্টস বা লাডা, যেটাকে আমরা বলে থাকি টাইপ 1.5, অর্থাৎ এটা টাইপ 1 এবং টাইপ 2 দুটোর কম্বিনেশনে তৈরি হওয়া একটা ডায়াবেটিস। দুটোরই লক্ষণ এটার মধ্যে দেখা যায়। একটা হচ্ছে টাইপ 3 ডায়াবেটিস। টাইপ 3 ডায়াবেটিস হচ্ছে একরকম ডায়াবেটিস যেটা কিনা ওই মানে আমাদের যে ব্রেনের যে নিউরন রিসেপ্টর, সেই নিউরন রিসেপ্টরে কিন্তু ইনসুলিন, মানে সেই ইনসুলিনের প্রতি যে একটা রিসেপ্টর থাকা উচিত সেটা থাকে না, বা থাকলেও সেটা কাজ করে না, সেই কারণে টাইপ 3 ডায়াবেটিস দেখা যায়। এবার হচ্ছে টাইপ 3C ডায়াবেটিস। টাইপ 3C ডায়াবেটিস হচ্ছে মানে ধরুন কারোর প্যাঙ্ক্রিয়াটিক সার্জারি হয়েছে, বা ধরুন কারোর প্যাঙ্ক্রিয়াসে কোনো রকম কিছু চোট আঘাত কিছু হয়েছে, সেখান থেকে অনেক সময় হতে পারে। একটা হচ্ছে টাইপ 4 ডায়াবেটিস, এটা খুবই রেয়ার, যেটা বলছে যে ওভার অ্যাক্টিভিটি অফ এ সার্টেন কাইন্ড অফ ইমিউন সিস্টেম সেল, অর্থাৎ কোনো একটা ইমিউন সিস্টেম সেলের ওভার অ্যাক্টিভিটির কারণেই কিন্তু টাইপ 4 ডায়াবেটিস দেখা যায়। তাহলে টাইপ 1 বললাম, টাইপ 2 বললাম, টাইপ 3 বললাম, টাইপ 4ও বললাম। এবার হচ্ছে SIDD, এটা হচ্ছে সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্ট ডায়াবেটিস।
অর্থাৎ তাদের একদমই ইনসুলিন বেরোয় না। সিভিয়ার ইনসুলিন ডেফিশিয়েন্ট ডায়াবেটিস, অর্থাৎ ইনসুলিনের সিভিয়ার ঘাটতির জন্য যেই ডায়াবেটিসটা হয় সেটা হচ্ছে এসআইডিটি বা সিভিয়ার ইনসুলিন ডেফিশিয়েন্ট ডায়াবেটিস। এবার হচ্ছে সিভিয়ার ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস। সিভিয়ার ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যে ডায়াবেটিসটা দেখা যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ বললাম যে ইনসুলিনের প্রতি একটা প্রতিরোধ ব্যবস্থা, যে ইনসুলিনটাকে বডিতে দিলেও সেটা মানে কাজ করতে চায় না ডিউ টু ওবেসিটি, ঠিক আছে। সেটা হওয়ার কারণে এই এসআরডি বা সিভিয়ার ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস দেখা যায়। এমএআরডি বা মাইল্ড এজ রিলেটেড ডায়াবেটিস, ঠিক আছে, এজ রিলেটেড ডায়াবেটিস এটা হয়। এমওডি মাইল্ড ওবেসিটি রিলেটেড ডায়াবেটিস, এটা ওবেসিটি রিলেটেড। আর জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আমরা জানি হচ্ছে গর্ভাবস্থার ডায়াবেটিস, যেটা 24 to 28 উইক্সের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এইগুলো ছিল। এবার আমি যেটা বলবো যে প্যাথোফিজিওলজি, টাইপ 1-এর যে প্যাথোফিজিওলজি, এর আগেও আমি এটা নিয়ে বললাম, কিছুক্ষণ আগেই বললাম এটা নিয়ে, যে টাইপ 1 ডায়াবেটিস ইজ characterized by a autoimmune destruction of beta cell of pancreas by CD4 plus and CD8 plus T cell and macrophages. এবার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে 24 to 28 উইক্সে এটা ডায়াগনোস হয়ে থাকে অফ প্রেগনেন্সি। এটা রিস্ক ফ্যাক্টর কী থাকে, যেমন এথনিসিটি অর্থাৎ রেস, কীরকম রেস অর্থাৎ জাতি থেকে মাদার বিলং করছে। ওবেসিটি একটা ফ্যাক্টর। পাস্ট হিস্ট্রি অফ লার্জ বেবি, যদি তার ওয়েট 3.5 কেজির বেশি হয়ে থাকে তো, ওকে। হিস্ট্রি অফ ডায়াবেটিস এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়, ঠিক আছে। এবার কনসিকুয়েন্সেস কী হতে পারে মাদারের ক্ষেত্রে? হাই বিপি, প্রিঅ্যাক্লেমশিয়া অর্থাৎ উচ্চ রক্তচাপ। হাই বিপি মানেও যা, প্রিঅ্যাক্লেমশিয়া এক সেমই জিনিস, মানে উচ্চ রক্তচাপকেই বোঝায় জেনারেলি। হাই বিপি, প্রিঅ্যাক্লেমশিয়া। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস 50%। এবার ধরুন যাদের জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হয় বা গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলিটাস হয়, সেই ক্ষেত্রে চাইল্ড ডেলিভারি হয়ে যাওয়ার পর জেনারেলি সেটা কিন্তু মানে চলে যায়, ঠিক আছে। এবার পোস্ট ম্যানোপোজাল অর্থাৎ মেনোপোজ হয়ে যাওয়ার পর ডায়াবেটিস হওয়ার চান্স থেকে যায়, তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স থেকে যায় 50%, সেটাই আমি বললাম। আর ফিটাসের ক্ষেত্রে কি কনসিকুয়েন্সেস দেখা যায়? একটা হয় যে প্রিম্যাচিওর বার্থ হয়, একটা হয় ফিটাল ডেথ হয়ে যেতে পারে, একটা হতে পারে সিজারিয়ান বার্থ, সিজার করে অনেক সময় আমরা বের করে দিই যদি ডায়াবেটিস খুব হাই থাকে, বা সিজার করে ডাক্তাররা বের করে দেন, আমার বলতে ভুল হলো, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সিজার করে ডাক্তারবাবুরা বের করে দেন যদি বেশি থাকে, ঠিক আছে। আর অ্যাডাল্টদের মানে ওই চাইল্ডটা যখন অ্যাডাল্ট হবে তার ক্ষেত্রেও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার একটা চান্স থেকেই যায় 50% মতো। এবার যেটা বলবো সেটা হচ্ছে ডিপসি ক্রাইটেরিয়া অনুযায়ী যদি কারোর প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকে, মানে যদি কারোর প্রেগনেন্সিতে ডিপসি ক্রাইটেরিয়া অনুযায়ী জিডিএম ডায়াগনোস করার একটা ক্রাইটেরিয়া আছে। যদি প্রেগনেন্সিতে ব্লাড গ্লুকোজ লেভেল মাদারের 120 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকে তাহলে হচ্ছে নর্মাল। 120 থেকে 139-এর মধ্যে থাকলে তাকে আমরা বলবো জেস্টেশনাল গ্লুকোজ ইনটলারেন্স। 140 থেকে 199 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকলে তাকে আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর 200-র বেশি থাকলে তাকে আমরা বলবো ওভার ডায়াবেটিস। এবার আমরা ওজিটিটি সম্বন্ধে জানবো। ওজিটিটি হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আমরা দেখব মাদারের বডিতে বা মাদারের ব্লাড স্ট্রিম থেকে ব্লাড নিয়ে আমরা দেখব যে কি মানে যে
ইয়েটা কী করে মানে কত থাকছে, গ্লুকোজ লেভেলটা কত থাকছে, ঠিক আছে। এবার হচ্ছে MRDM বলে একটা ডায়াবেটিস মেলিটাস হয়, যেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস, ঠিক আছে, ম্যাল নিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস। আর হচ্ছে ড্রাগ ইনডিউস ডায়াবেটিস মেলাইটাস। আর ডিজিজেস অফ প্যাঙ্ক্রিয়াস থাকলে অনেক সময় হতে পারে, ঠিক আছে। এবার ধরুন ট্রাইগ্লিসারাইড লেভেল, যেটা ট্রাইগ্লিসারাইড লেভেল 140-এর 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকতে হয়। এই কম বলছি, বেশি থাকলে সেটাকে আমরা ডায়াবেটিস ক্রাইটেরিয়ার মধ্যে ধরবো। একটা মিনিট, না সরি আমি ভুল বললাম, একটু ক্ষমা করবেন। মেটাবলিক সিনড্রোম, কারোর মেটাবলিক সিনড্রোম ডায়াগনোস করতে গেলে আমরা যেটা বলবো, কারোর যদি ট্রাইগ্লিসারাইড লেভেল 150-এর বেশি থাকে, 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকে, তাকে আমরা বলবো তার মেটাবলিক সিনড্রোম আছে। বা যদি তার HDL যদি 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকে, পুরুষ মানুষদের ক্ষেত্রে 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম, আর 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হচ্ছে মহিলাদের ক্ষেত্রে HDL। আর বিপি যদি কারোর 130/85 বেশি থাকে mmHg, 130/85 mmHg যদি বেশি থাকে, আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল যদি 100-র বেশি বা সমান থাকে, তাহলে তাকে আমরা বলবো মেটাবলিক সিনড্রোম। ওকে, এবার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের কিছু রিস্ক ফ্যাক্টর কী হতে পারে, প্রথমেই বললাম এথনিসিটি, রেস, এজ, হিস্ট্রি অফ gestational diabetes, inactivity, high BMI, obesity, high BP, কোলেস্টেরল, এগুলো থাকে। তো 3 P's অফ ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আমরা সিমটমস বলে থাকি, পলিফাজিয়া, পলিডিপসিয়া, পলিইউরিয়া। অর্থাৎ পলিইউরিয়া মানে হচ্ছে বারে বারে পেচ্ছাপ, পলিডিপসিয়া অর্থাৎ বারে বারে তৃষ্ণা পাওয়া, আর পলিফাজিয়া অর্থাৎ ক্ষুধা পাওয়া, ঠিক আছে। এবার হচ্ছে HbA1c লেভেল। HbA1c লেভেল কি, 6.5-এর বেশি থাকলে বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল যদি কারোর 126-এর বেশি থাকে বা সমান, বা OGTT করার পরে 200-র বেশি বা সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে তার ডায়াবেটিস আছে। 5.7 থেকে 6.4-এর মধ্যে থাকলে তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ হওয়া উচিত 100 থেকে 125, আর পিপি ব্লাড গ্লুকোজ লেভেল হওয়া উচিত বা OGTT করার পরে হওয়া উচিত 140 থেকে 199-এর মধ্যে, 140 থেকে 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে। আর 5.7 যদি কারোর বা তার কম যদি কারোর HbA1c থাকে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল তার রাখা উচিত 99-এর কম। এবার আর OGTT করার পরে তার হচ্ছে 199-এর কম রাখা উচিত। তো আমরা জেনারেলি যারা ডায়াবেটিক তাদেরকে বলবো যে 5.7 থেকে 6.4-এর মধ্যে রাখতে, জেনারেলি 7-এর কম রাখতে আমরা বলি, ঠিক আছে, তাহলেই একটা হয়ে যায়। আর গ্লাইসেমিক পেন্টার নিয়ে আমরা একটা আলোচনা করব। গ্লাইসেমিক পেন্টার যে ফাস্টিং গ্লাইসেমিয়া, তো ফাস্টিং কীরকম থাকছে গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ গ্লুকোজ লেভেল কীরকম থাকছে ফাস্টিংয়ে, পিপি গ্লাইসেমিয়া, HbA1c, গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি আর হাইপোগ্লাইসেমিক ইভেন্টস, এইগুলো হচ্ছে গ্লাইসেমিক পেন্টারের মধ্যে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর টুডেজ সেশন। For consultation online, for online consultation, contact me. My contact number is 7980724899. My offline chamber is 6/5 Horipodo Mukherjee Street, Belguria, Kolkata 56. My own home. Thank you.